প্রভাত বন্ধুরা, আজ হলো মঙ্গলবার। সকালে উঠেই আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে গোপালকে আগে তুলবো, তারপরে দিনের কাজকর্মগুলো একটার পর একটা শুরু হবে। আজ যেহেতু মঙ্গলবার, আজ হচ্ছে হনুমানজির বার, আজকে তো আমাদের নিরামিষ রান্না হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোপালকে তুলে দিই, রেগুলার যে কাজটা সেই কাজটা আগে করে নিই। তারপরে গিয়ে তুমি রান্নাঘরে ঢুকে রান্না বান্না করা, চাটা করা, সব কিছু একটার পর একটা করতে থাকি। मंगल मूर्ति राम लखन सीता सही हृदय वसे सर्वभूप सियावा रामचंद्र के जय शरणम शंकर हरि ओम जय जय सिया राम রামচন্দ্র কে জয় শরণম শঙ্কর হরি ওম জয় জয়। পুজোটা শেষ হলো, এবার চলে এসেছি রান্নাঘরে। পুজো বলতে সকালবেলা গোপালকে তুলে রেগুলারই আমি হনুমান চালিসা পাঠ করি আর কৃষ্ণের দু একটা মন্ত্র আমি পাঠ করি, তারপরে এসে রান্নাঘরে তোমার রান্নাটা বসাই। আজকে তোমার নিরামিষ রান্নায় ভাবছিলাম, কালকে তো পনিরটা রেখে দিয়েছিলাম, সেই পনিরটা দিয়ে ভাবছিলাম আলু দিয়ে একটু পোস্ত করব। তুমি বললো পোস্ত তুমি এক কাজ করো, ঝুড়ো পোস্ত করো, বরঞ্চ ভাত দিয়ে খেয়ে যাবো, তুমি আলাদা করে পনিরের তরকারি করো একটু আলু দিয়ে। কেন রে? বলছে না, তুমি আলাদা করে দাও, পোস্ত দিয়ে তোমাকে দিতে হবে না, রুটি দিতে হবে না, ওটা আমি খেয়ে যাব, নিয়ে যাব না। ঠিক আছে তাই বলে আমি কি করব, আবার পোস্তটাকে বেটে রেখেছি, ওটা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে আমি ঝুড়ো পোস্ত করে নিলাম। আর তোমার করলাম ওই পনিরে আলাদা করে তরকারি করলাম একটু আলু দিয়ে, আর তোমার চারমগজ বাটা ছিল, এই চারমগজ বাটা দিয়ে একটু করলাম, বেশ ভালোই খেতে হয়েছিল। তবে এই ঝুড়ো পোস্ত দিয়েই খাওয়া হয়ে যায়, জানো তো, ভাত অন্য কিছু আর লাগে না। সংসারের কাজগুলো যেমন এখন একটু একটু করে শিখে গেছি আস্তে আস্তে, এখন আর কোনো কিছুতে অসুবিধা হয় না। আচ্ছা, অনেক দিন যাবৎ করছি বলে। হ্যাঁ, একটা সময় ছিল বন্ধুরা, যখন আমি প্রথম যাই জানো, তখন আমার বয়সটা তো খুবই কম, তখন সংসারের কাজ বলতে আমি কিছুই পারতাম না, কারণ আমি বাড়িতে কিছু করতাম না। যেদিনকে আমার বিয়ের দেখাশোনা হয়ে গেছে, ধর আমার মা সেদিনকে নিমন্ত্রণ করতে যাবে, হ্যাঁ, আমার মায়ের মামার বাড়িতে, আর আমাকে সকালবেলা চা করতে দিয়েছিল, চায়ের গ্লাসটা এমন আমি সাঁড়াশি দিয়ে ধরেছি, পুরো একদম উল্টে একদম সপাটে আমার মুখের মধ্যে, সে এক কাণ্ড। তো যাই হোক, এরম অবস্থায় আমার বিয়ে হয়েছে। একটা চা করতে জানি না, একটা কিছু ঘরের কাজ করতে জানি না, এমন একটা বাড়িতে এসে পড়লাম, কাজের লোক দেখে নিয়ে এসে কাজের লোকটাকে ছাড়িয়ে দিল, দিয়ে আমাকে দিয়ে বাসন মাজানো থেকে আরম্ভ করে ঘর মোছা থেকে আরম্ভ করে মশলা বাটানো, মানে কি না করায়নি, সবই করিয়েছে। কখন যে বাড়ির বউ বাড়ির ঝি হয়ে গেল বুঝতেই পারলাম না। আর সত্যি কথা বলতে কি, তবুও আমি আনন্দ সহকারেই করতাম, কারণ আমার ভালো লাগতো। আমাকে তো এখনো তো দেখছো তোমরা, আমার সংসার করতে, সংসারে গুছিয়ে রাখতে, সংসারে নতুন নতুন জিনিস কিনে সংসার সাজাতে বরাবরই পছন্দ। তো আমি ওখানে তো অনেক কিছু দিয়ে সাজিয়েছিলাম সংসারটা, এখনো তো ওইখানে সবই পড়ে আছে। তোমার বেসিন থেকে আরম্ভ করে দেয়াল আলমারি থেকে আরম্ভ করে সাবমার্সিবল কল থেকে আরম্ভ করে কি নেই ওখানে। আমার উপর ঘরের দোলনা সব আমি ফেলে রেখে দিয়ে চলে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। যখন আমি নিয়ে আসতে গেলাম তখন আমাকে উকিলটা বললো যে সব কিছু নিয়ে আসতে যাওয়ার দরকার নেই, সব যদি তুমি নিয়ে চলে যাও তো পুরো ঘরটাই খালি হয়ে যাবে, তো কিছু জিনিস ছেড়ে দাও, তুমি আবার করে নেবে। তো সেই অর্থে আমিও আর নিয়ে আসিনি। কাঁসারের বাসন কি বলতো, একটা সংসার করতে না প্রচুর জিনিস লাগে, তখন তুমি নিজের মন খোলা করে তুমি অনেক জিনিস কেনো, সবই কি তুলে নিয়ে আসা যায় বলো তো? সব তুলে নিয়ে আসা যায় না। তো কিছু জিনিস এখনো পর্যন্ত ওখানেই পড়ে আছে, আর আমি ফিরেও তাকাই না ওদিকে, ওই যেটা গেছে সো গেছে। রান্নাটা হলো, তোলোকে ব্যাগ ফ্যাগ গুছিয়ে দেওয়া হলো, তুমি এখন বেরিয়ে গেল, আর আমি এখন ব্যালকনির কাছে এসেছি, এসে একটুখানি গাছগুলোকে দেখছি। গাঁদা ফুল গাছটাতে ফুল ফুটছে, এখন অনেকগুলো কুড়িও ধরেছে। আমার মনে হচ্ছে এই যেহেতু এখন মানে এত লাস্টের দিকে ফুলটা ফুটছে, তো তোমার দেখবে এই গ্রীষ্মকালের দিকটাতেও ফুলটা হবে, মানে অতটা গ্রীষ্মকালে না গেলেও মোটামুটি হবে। আর তোমার চন্দ্রমল্লিকা গাছগুলো এখনো তো হচ্ছে, এরপরে এইগুলোকে যদি ধরো সামনের বছরের জন্য রাখতে চাই, ওগুলোকে আগের বারে যেমন ওই গাছটাকে নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডাতে, আর ওই গাছটাকে ওরকম নিচে ঠান্ডাতে নামিয়ে রেখে দিতে হবে, দুটো গাছকেই। ওই গাছ সাদা ফুলেরটা বলতে পারছি না এখন, ওগুলো ডালপালা ছেটে দিয়েছি, গাছটা এখন এমনি ঠিক আছে, আর পোকা পোকা আসেনি। যতক্ষণ না ওখান থেকে আবার পাতা গজাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। জবা গাছে অনেকগুলো করে কুড়িয়ে আসছে, এবারে আস্তে আস্তে গরম পড়ছে তো জবা গাছে ফুল ফুটবে। তো চলো, এখন অনেক কাজ আছে, ঘর দালে ঝাঁট দেবো, ওখানে বিছানা সকালবেলা ঘুম থেকে উঠেই গুছিয়ে দিয়েছি, যে ঘরটাতে শুই
আর এই ঘরে যে তনুর ঘরটাতে ও পড়ছিল, ও ঘরে বিছানাটা গোছাতে হবে। হ্যাঁ, তারপর ঝাড় দেওয়া, মোছো, বাসন আছে, বেসিনে মাজো। আজকে একটু গোটা রান্না বার করবো, গোটা রান্না দিয়ে মুড়ি খাবো। আর কালকে তোমার ওই নান একটা আছে আধখানা মতো, আমি আধখানা রেখে দিয়েছিলাম, ওই নানটা গোটা রান্না দিয়ে খাবো। গোটা রান্না দিয়ে লুচি পরোটা বলো বলো খেতে ভালো লাগে। রুটি ভালো লাগে না, কিন্তু পরোটা জাতীয় জিনিস গোটা রান্না দিয়ে খেতে ভালো লাগে। তার সঙ্গে দুটো মুড়ি খাবো। এখন একটুখানি এখানে পাবো, পেতে একটুখানি এক্সারসাইজ করবো, করে তারপরে গিয়ে আবার সংসারের কাজে হাত দেবো। কারণ এক্সারসাইজ না করলে শরীরটা হয়ে যাচ্ছে, বুঝলে তো। আর সকালবেলা চা বিস্কুট খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে তো, কোনো অসুবিধা নেই, এখন পেটটা খালিই আছে। তো চলো, সে এমনিতে সবই ঠিক আছে, কিন্তু আমার এই মধ্যপ্রদেশটা হালকা বেড়ে যাচ্ছে। এটাই, এই মধ্যপ্রদেশটা কী করে কমবে সেটাই ভাবছি। মানে কি এক্সারসাইজ করলে মধ্যপ্রদেশটা কমে যাবে, সেটাই একটু ইউটিউব খুঁজে দেখতে হবে মধ্যপ্রদেশ কমানোর জন্য। তো এখন ঘরটা একদম অগোছালো হয়ে আছে, এক্ষুনি জানলা ফালা খুলবো না, সবাই মাত্র এখন 9টা বাজে। আধা ঘন্টা করে নিই, 9:30 পর থেকে তোমার গিয়ে কাজে হাত দেবো। আজকে আমি করছি সূর্য প্রণাম। এই এক্সারসাইজটা করলে হজম ভালো হয়, ওজন কমাতে সাহায্য করে, পিঠ কোমর শক্ত করে, মনটা ভালো রাখে, স্ট্রেস কমায়, রক্তের সঞ্চালনটা খুব ভালো হয়, ত্বকও উজ্জ্বল হয়, মুখে গ্লো আসে, জানো তো। প্রথমে 5 থেকে 6 বার, তারপর আস্তে আস্তে 10 থেকে 12 বার পর্যন্ত করা যায়। আর এটা যাদের কোমরে ধরো খুব ব্যথা আছে, কোমর নিচু করতে পারো না, হ্যাঁ, তারা কিন্তু করতে চেও না, তাদের জন্য কিন্তু এটা এবার হিতে বিপরীত হয়ে যাবে, জানো তো। আর খেতে বসে পড়েছি, গোটা রান্নাটাকে গরম করে নিয়েছি। আর এই হচ্ছে তোমার কালকে নানটাকে রেখে দিয়েছি। এই নানটা এত সফট হয়েছে, আমি কালকে ফেসবুকে দিয়েছি, জানো, পোস্ট দিয়েছি। আর নানটা না এরকম ক্যামেরাটা হাতে ধরে আছি তো, ধরে এইভাবে আমি একটু ছিঁড়ছি, ঠিক আছে, ঠিক এইভাবে ছিঁড়ছি কথা বলতে বলতে। তো কথাটা বলবো তবে না রুটিটা ছিঁড়ে খাবো, নাকি ভিডিও মানেই হচ্ছে আমি খেতে থাকবো তবে গিয়ে কথা বলবো। তো আমি ছিঁড়ছি, বলছি, একজন বলছে, কমেন্ট করছে, বলছে যে ওটা কি আদৌ নরম হয়েছে, ভুল ইনফরমেশন দেবেন না কাউকে। ওই কত হাসবো। এই পরোটার এই রুটিটা নরম হবে না কেন? এটার মধ্যে কত কি দেওয়া আছে, টক দই আছে, অল্প একটু চিনি আছে, তেল আছে, তারপরে তোমার বেকিং পাউডার আছে, তারপরে একটুখানি সোডা আছে, সব দিয়ে গরম জল দিয়ে সেই ধূর থেকে মাখা। এইটা নরম না হয়ে কি পারে? এটা আজকে মানে ঠান্ডা খাচ্ছি তাও এটা নরম। এরকম বলছে। আর কত হাসবো আমি তনুতে। আচ্ছা এই দেখ কমেন্টে দেখ। আর তারপরে দেখলাম প্রোফাইলে গিয়ে দেখছি, প্রোফাইলটা মানে কি একটা অন্যরকম ছবি দিয়ে রেখে দিয়েছে, তাতে মানে অন্য কোনো পোস্ট নেই, মানে শুধু খালি এই ফুল গাছপালায়, মানে নিজস্ব কোনো পোস্ট নেই। মানে ওই হয় না ফেক অ্যাকাউন্ট, একটা ফেক অ্যাকাউন্ট খুলে একটা ফেক মানে চলে এসে এরকম। তনু বলছে যে সেটাও কিছু বলতে হবে না। তবে আমি আমি খারাপ কিছু রিপ্লাই দিইনি, আমি বলেছি দাদা ভাই এটা অনেক কষ্ট করে রুটিটা করেছি, তবে আপনি যে এত ভালো করে দেখেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো চলো এখন এটা খাই, খেতে খেতে একটু আমার মায়ের সঙ্গে গল্প করি। গোড়া রান্নাটা ফিরিয়ে রেখে দিয়েছি তো এখনো একদম ভালো আছে। এই রুটিটা খাওয়ার পর দুটো মুড়ি দিয়ে বসবো, অনেকটা গোড়া রান্না নিয়ে বসেছি। একটা মেয়ের ডিভোর্সের পর একা চলাটা খুবই মুশকিল, কত মানুষ কত রকমের প্রস্তাব দেয়। তাই দেখছি আমাকে যেমন এখন ছাদে গেছি, আমাকে বলছে একটা ভালো ছেলে আছে ডাক্তার, বিয়ে করবেন? আমার বোনকে বলছিলাম, জানিস এরকম আমাকে বলছে কেন, ওর বউটা কী হলো? আমি বলছি ওর বউটা পালিয়ে গেছে। বলছে পালিয়ে গেছে? বলছি হ্যাঁ, ডাক্তারের বউ পালিয়ে গেছে, এখন বিয়ে করতে চায়। তো আমাকে বলছে বিয়ে করবেন, অবস্থা ভালো ডাক্তার। আমি বলছি না না, এখন আমার ওইসব বিয়ে ফিয়ের কোনো ইচ্ছা নেই। বলছে কেন করবেন না? আমি বলছি কেন করবো না, আমি এত কৈফিয়ত কাউকে দিতে পারি না। বিয়ে তো করলাম, সংসারটা কি হলো একটা দিনের জন্য? চেষ্টা তো অনেক করেছিলাম, তাই কি না? যার একেতে হয় না তার 10এতেও হয় না, আর 2এতেও হয় না। সেই জন্য ওই ভূতটা মাথা থেকে আমি অনেক দিন আগেই নামিয়ে নিয়েছি। খালি একটা ভূত মাথায় আছে, মেয়েটাকে একটু নিজের পায়ে দাঁড় করাবো, নিজের মাথার উপর একটা ছাদ করব, যাতে ভবিষ্যতে আমি চলে যাওয়ার পর মেয়েটা বাপের বাড়িতে একদিনের জন্য এসে বলতে পারে যে হ্যাঁ এটা আমার মায়ের বাড়ি। আগের দিনের ব্লগেতে পিয়ালি বলছিলে, তোমার কমেন্টটা পড়লাম, কি বলো তো, বাড়িতে রান্না করে খেলে না অনেকটা পরিমাণে হয়, পয়সাটাও বাঁচে, জানো তো। বাইরে থেকে নিয়ে আসবে একটুখানি জিনিস আর তেল মশলায় ভর্তি, আর জিনিসটা বাসি কি টাটকা তুমি জানবে না, শরীর খারাপ করবে, জানো তো। ওই জন্য বাড়িতেই আমি বেশিটা করে নিই। আর মধুমিতা বলছিলে তুমি বাটার নান খেলে আর তুমি গন্ধ পেলে, যা বলেছো, খুব ভালো হয়েছিল খেতে, জানো তো। আর ঈশিতা চক্রবর্তী বলছিলে যে ফুচকাগুলো তুমি তেলে ভেজে খাও, হ্যাঁ তেলে ভাজলে ওটা ভালো হয়, জানো তো, বেশ ফুলবে, খেতেও ভালো হবে।
এয়ার ফ্রায়ারেতে কখনো ভালো হয় বলো তো? তনু তো মরমর করে খেয়ে নিল, আমি দুটো খেয়ে আমার একদম ভালো লাগে না খেতে। থ্যাংক ইউ ভুবালি, বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছিল গো। থ্যাংক ইউ শতাব্দী, থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী দিদিভাই, তোমার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। এইভাবেই পাশে থেকো। কাজ মোটামুটি সবই কমপ্লিট, গরম জল একটু বসিয়ে দিয়েছি, স্নান টান করবো, করে ছাতে যাবো, তারপরে নেমে এসে পুজো করে খাবো। বসে গেছি, খাওয়াটা অর্ধেক হয়ে গেছে, আমি যদি ভিডিওটা করছি বোধহয় স্টোরেজ ফুল। তো আমি এখন ঝুড়ো পোস্ত আর তার সাথে তোমার পনিরের তরকারিটা নিয়ে বসেছি। ঝুড়ো পোস্তটা দিয়ে গোটা ভাতটা খাওয়া যাবে। এক সময় ঝুড়ো পোস্ত আমাকে করতে দিয়েছি জানো, আর ঝুড়ো পোস্ত তো আমি করতে জানতাম না তখন গোটা পোস্তটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর পড়ে যাবে না। তারপরে বলছে এইভাবে ঝুড়ো পোস্ত করে কেউ? তারপরে আমি বললাম আমি তো জানি না কীভাবে করে। তারপরে দেখলাম একদিন ঝুড়ো পোস্ত করলো, পোস্তটাকে বেটে, তো তখন তো শিলনোড়ায় বাটতে হতো, আমাকে দিয়েই বাটিয়েছিল। তো তারপরে শিখে গেছিলাম ঝুড়ো পোস্ত কী করে করতে হয়। তো এখন ঝুড়ো পোস্ত খেতে খুব ভালো লাগে। এর মধ্যে নিরামিষ ছাড়া যদি আমিষের দিনকে করা হয় না, এর মধ্যে একটু যদি পেঁয়াজ দেওয়া হয়, এটার টেস্টটা আরও সুন্দর হয় খেতে, জানো তো। তো চলো এখন খেয়ে নিই। ঝুড়ো পোস্তটা এত সুন্দর হয় খেতে না, এর দিয়ে গোটা ভাতটাই খাওয়া যাবে, আর এই তরকারি লাগবেই না। আর তার সঙ্গে একটুখানি আচার নিয়েছে, আচারটা আমার মা বানিয়ে দিয়েছে, আমারটাও আছে, মায়ের আচারটাই বেশি ভালো লাগে খেতে। খেয়ে দিয়ে বাসন টাসন মেজে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়েছে, একটুখানি শুয়ে পড়েছিলাম। ঘুমাইনি, আমি জেগে জেগে বসে শুয়েছিলাম। তারপরে উঠে সন্ধ্যা ফন্ধ্যা দিলাম, আর তনু ট্রেনে উঠে পড়েছে, ওই জন্য আর ক্যামেরাটা অন করতে পারছিলাম না। তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে নিই। আজকে নিরামিষ ফুলকপির তরকারি করছি, এর মধ্যে একটু কাজু বাটা দিয়েছি, আর একটুখানি চার মগজ বাটা দিয়েছি, আর একটু আদা আর একটু টমেটো দিয়েছি। দারুণ খেতে হয়েছিল। নিরামিষের দিনকে না এরকমভাবে ফুলকপি রাঁধলে খুব সুন্দর খেতে হয়। লাস্টে একটুখানি ঘি দিয়েছিলাম, অল্প একটুখানি গরম মশলা দিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল রুটি দিয়ে খেতে। তো গুড ইভিনিং বন্ধুরা, আমার কোন সন্ধ্যাবেলা সব কাজ হয়ে গেছে। তনু বলছে গোটা রান্না দিয়ে মুড়ি খেয়ে নেবো। বলছি হ্যাঁ তাই খেয়ে নিবি, আজকে আমি কিছু রান্না বান্না করবো না। বলছে ঠিক আছে, করতে হবে না। আর তারপরে এসে দেখছে টেবিলটা খুলে দেখো, টেবিলের মধ্যে রেখে দিচ্ছি, সব গুছিয়ে খুলে দেখছে। বলছি শাকটা তো নষ্ট হয়ে যাচ্ছে, শাকটা নষ্ট হলে আমি খাচ্ছি, সকালবেলার দিকে খেয়ে নেবো, কিন্তু তোকে খেতে হবে না। দুদিন বাড়িতে ছিল, দুদিন তো খেতে পারতো মুড়ি দিয়ে, তখন বললো পরোটা করে দাও, চাউমিন করো, আর এখন শাকটা তো নষ্ট হয়ে যাবে। আজকে ফ্লিপকার্ট থেকে অনেক জিনিস এসছে। এটা হচ্ছে তোমার ফ্লোর ক্লিনার, ফ্লোর ক্লিনার। যাবে বাবা নেই না, চা খাইনি। এইটা এসে এরিয়ালে, এবারে দেখো না, এবারে ওই রকম দিয়েছিল, এবার একটা পাউচ দিয়েছে, এটা 1 টাকায়। ঠিক আছে, তনু আসার সময় টোস্ট নিয়ে এসছে। এই টোস্টটা মায়ের কাছে ওখানে খেয়েছিলাম, চাঁদি খুব ভালো লেগেছিল। তনু করে এরকম টোস্ট করে নিয়ে আসলি, খাবো। কি হলো? ভালো, আগেবারে বোতল দিলে, এবারে পাউচ দিয়ে দিলে। না, বোতল এখানে আছে। বোতলটা শেষ হয়ে গেলে বোতলের মধ্যে ঢুকে যাবে, জানিস? হ্যাঁ করি, অর্ধেক করেছি। এইগুলো না কি বলতো বন্ধুরা, এগুলো সেই যাদের ওয়াশিং মেশিন আছে তাদের জন্য এগুলো ভালো। আমি হাতে কাছি, হ্যাঁ তাও ঢেলে দিই, বুঝতে পারা যায় না। ওয়াশিং মেশিন হলে একটা মাপ আছে, এই মাপ অনুযায়ী দিতে হয়। আর হ্যাঁ, আর এখানে কিছু জিনিসপত্র এসেছে ব্যাগেতে, আমি এখন ওটা তোমাদের খুলে দেখাচ্ছি কি আছে। কুরকুরে নিয়ে বসে পড়লো। তো চলো, এখন চা খাবি নাকি খেয়ে নিবি? চল। হ্যাঁ, চা খেয়ে কি হবে? চা খাবি? তাহলে চা করি। ও বাবা, হরিপদ ব্যাটারি। তো চলো এখন একটু চা করি, আর টোস্ট দিয়ে খাবো। তুই কি দিয়ে খাবি? আচ্ছা ঠিক আছে। আমার বাপের বাড়িতে বিভিন্ন রকমের সবসময় বিস্কুট আসে, মানে পাল্টে পাল্টে বিস্কুট আসে। তো আমি আগে বিস্কুট দিয়ে চা খেতাম, যখন চাটা খেতাম বিস্কুটের লোভে, মানে গোটা চাটার মধ্যে 4-5টা বিস্কুট ডুবিয়ে দিতাম, দিয়ে আঙুলে করে তুলে তুলে খেতাম, জানো তো। কিন্তু এখন ওরকম আর করি না, এখন আস্তে আস্তে সব রকমই চেঞ্জ হয়ে গেছে। তো সেদিনকে যখন গেছিলাম গোটা রান্না দিতে, তখন এই রকম বিস্কুট নিয়ে এসেছিল, টোস্ট। তো বুলু এরকম টোস্টটাকে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিল, আমিও একটা খেয়েছি, কিন্তু ওর খাওয়াটা দেখে যেন আমার বেশি খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, তনুকে বললাম তনু ওরকম একটা টোস্ট আনবি। তুমি বলছি ওরকম টোস্ট কোথায় পাওয়া যাবে? বলছি এরকম লম্বা লম্বা টোস্ট পাওয়া যায় এই দোকানে। জিজ্ঞাসা করে বলছে তুমি বেকারির থেকে নিতে পারো না? বলছি বেকারির থেকে নিতে গেলে সকালবেলা উঠে বসে থাকতে হবে ব্যালকনির কাছে, রান্না কখন করব? তো যখন আসছিল তখন আমাকে ফোন করে বললো এই টোস্টটা। আমি বলছি হ্যাঁ, বলতে আবার এই টোস্টটা নিয়ে এলো। বলছি তোমার আর কি কি ইচ্ছা করে বলো তো? আমি বলছি হ্যাঁ রে, আমার অনেক কিছু ইচ্ছা করে, আর খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, মানে খাদ্যরসিক বলতে পারো,
পাল্টে পাল্টে। এই দেখো না, ফু দিয়ে চায়ের টোস্ট দিয়ে খাওয়া হলো, এখন 8টা বাজে। এই হয়েছে আজকে মুদিখানা। এটার মধ্যে আছে ঘিটা না কীভাবে প্যাকিং হয়ে এসছে দেখো। এই যে সর্ষের তেল, হলুদ, এটা জোয়ান, পোস্ত, জিরে, ওখানে জোয়ান, ময়দা, ওই ময়দা 1 প্যাকেট, 2 প্যাকেট ময়দা নিয়ে এসেছি, বেসন, নুনের প্যাকেট, রিফাইন্ড অয়েল, এদিকে একটা ধনে। এই হলো আমার আজকে মুদিখানার বাজার। ঠিক আছে, ফ্লিপকার্ট থেকে এসে গেছে। আর এইখানে আছে তোমার এটা, আর ওই হচ্ছে একটা, ওটা হচ্ছে 1 টাকা 1 কেজিটা, আর এইটা নিয়েছে 2টো। আজকে রান্নায় হয়েছে আস্তে আস্তে হলো ফুলকপি রোস্ট। ঠিক আছে, এটা রোস্ট কি পোস্ট জানি না, তরকারি মতো হয়েছে, খেতে ভালো হবে। সিমের পায়েস, এটা হয়েছে তোমার রুটি। আমি টেবিলে বসে পড়েছি, তনু বসেছে ওখানে, বুঝলে কিভাবে পায়েসটা ভালো লাগে না, হালকা করে মিষ্টি দিয়ে করেছি তো খুব ভালো লাগছে খেতে। আর ফুলকপিটা নিরামিষ, কাজু ভাজু দিয়ে করেছি, খুব ভালো লাগছে খেতে। তো চল বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।